আচ্ছা দাদা, গতদিন আমরা হচ্ছে গিয়ে হলো একেবারে HTML এর বেসিক কিছু বিষয় নিয়ে দেখছিলাম। আমরা HTML এর বেসিক স্ট্রাকচার দেখেছিলাম। হ্যাঁ, আহ, আজকে হচ্ছে গেলো আমরা দ্বিতীয় ক্লাস শুরু করছি। আহ, আমরা গতদিন HTML এর বেসিক স্ট্রাকচার দেখেছিলাম এবং HTML এর পুরো নামটা হচ্ছে গেলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর আমরা দেখছি আরো কিছু দেখছিলাম আমরা। তো একেবারে যে বেসিক স্ট্রাকচারে যে কোডগুলো থাকে HTML এ, সেগুলো আমরা দেখেছিলাম। যেমন এখানে ছিল হচ্ছে আমরা প্রথমে আগে একটা একটু ফোল্ডার করে নেই। হ্যাঁ, ঠিক গেল আমার প্র্যাকটিস হচ্ছে গেল যে ফোল্ডারটা আজকে যেখানে আমরা প্র্যাকটিস করব সেখানে আমি একটা ফোল্ডার করি। ক্লাস হচ্ছে গিয়ে হলো 2 এর জন্য একটা ফোল্ডার করি। সেখানে আমি বলি যে প্র্যাকটিস HTML প্র্যাকটিস ক্লাস 2। আমি একটা ফোল্ডার করলাম। এই যে এটা হচ্ছে কোথায়, আমার এফ ড্রাইভে SPC BWD1, আর তার মধ্যে হচ্ছে গিয়ে হলো HTML প্র্যাকটিস ক্লাস 2 নামে একটা ফোল্ডার করছি। আমরা এই ফোল্ডারটাকে ওপেন করে নিই ব্রাউজারে। এই যে ব্রাউজারে না, এডিটরে। এই যে ওপেন করে নিলাম। এটার মধ্যে আমরা ওপেন করে নিলাম কিভাবে, ফোল্ডারটা ধরে টান দিয়ে ড্রাগ করে এখানে নিয়ে আসছি। অর্থাৎ আমার যে ইয়ে থেকে এই ফোল্ডারটা যেখানে আছে সেখান থেকে ধরে ড্রাগ করে এই যে এডিটরের মধ্যে এনে ছেড়ে দিছি। এই যে ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি একটা ফাইল তৈরি করি, নাম দেই ইন্ডেক্স, সেভ করি। হ্যাঁ, কন্ট্রোল এস দিলাম, সেভ হলো। এইটা হচ্ছে এটার মধ্যে সেভ করতে হলে কোথায় যেতে হবে, এফ ড্রাইভ, এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই যে হয়ে গেছে। এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা সেভ হলো। এখন আমরা এটা নিয়ে হচ্ছে একটু কাজ করব। ওকে দাদা, সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ। ওকে, কোনো অসুবিধা হচ্ছে না তো কারো? আচ্ছা, কে আসলো? ওকে, আমরা যেটা দেখতেছিলাম গতদিন HTML সম্পর্কে, আমরা একটু HTML এর হিস্ট্রি জানি। HTML এর হিস্ট্রিটা হচ্ছে যে এই HTML ল্যাঙ্গুয়েজটা, যেটা হচ্ছে 1989 সালে টিম বার্নার্স-লি প্রথমে হচ্ছে হলো ইন্টারনেটের ধারণাটা নিয়ে আসেন, অর্থাৎ ইন্টারনেট আবিষ্কার করেন। www মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণাটা নিয়ে আসেন এই টিম বার্নার্স-লি, এবং উনি পরবর্তীতে 1991 সালে HTML আবিষ্কার করেন। আর বর্তমানে HTML এর লেটেস্ট ভার্সন হচ্ছে গিয়ে হলো 5.2, 2017 সালে আসছে। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এই HTML গুলো যখন প্র্যাকটিস করি তখন আমাদেরকে একটা এডিটর লাগে, টেক্সট এডিটর। যেমন আমরা এই মুহূর্তে ব্যবহার করতেছি সাবলাইম টেক্সট, এটা একটা টেক্সট এডিটর। এই টেক্সট এডিটর ছাড়া আমরা হচ্ছে HTML কোডগুলো হচ্ছে লিখতে পারি না একটা ফাইলের মধ্যে। আমাদের যে ফাইলটা, এই যে index.html ফাইলটা, এইখানে যে আমরা এই যে HTML কোড লিখলাম, HTML লিখে ট্যাব, কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলে বেসিক স্ট্রাকচারটা অটো তৈরি হয়ে যায়। এটা হচ্ছে গেল একটু কষ্ট করে না লিখলেও হয়। এটা আপনার সাবলাইম টেক্সটের একটা ফিচার, মানে এই টেক্সট এডিটরের একটা ফিচার। এরকম অনেকগুলো টেক্সট এডিটর আছে। এই টেক্সট এডিটরে লিখে লিখে আমরা হচ্ছে এগুলো HTML প্র্যাকটিস করি। তাহলে টেক্সট এডিটর গুলো কি কি একটু গুগলে সার্চ দেন। এখানে
গুগলে যান, যে কতগুলো টেক্সট এডিটরের নাম দেখি আমরা। টেক্সট এডিটর দেখেন এখানে অনেকগুলো টেক্সট এডিটরের নাম আসছে। সাবলাইম টেক্সট, নোটপ্যাড, বিম, নোটপ্যাড প্লাস প্লাস, অ্যাটম, এমাস, ব্রাকেটস, এরকম অনেক আছে। আপনি যদি বলেন পপুলার টেক্সট এডিটর 2021, তাহলে দেখেন কাদের নাম আছে। টেক্সটপ্যাড, অ্যাটম, সাবলাইম টেক্সট, এসপ্রেসো, ভিম, ভিজুয়াল স্টুডিও কোড, ব্রাকেটস, কোডা, কোড এডিটর, এগুলো এরকম অসংখ্য টেক্সট এডিটর আছে। আমাদের যে কোনো একটা টেক্সট এডিটর লাগবে আমরা যদি আমাদের এই HTML কোডগুলো প্র্যাকটিস করতে চাই। আমরা এই মুহূর্তে ব্যবহার করতেছি হচ্ছে সাবলাইম টেক্সট। আমরা এরপরে আবার এডিটর চেঞ্জ করব, আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। আচ্ছা, HTML ডকুমেন্ট কি জিনিস, একটা কথা যদি আসি আমরা, যে HTML ডকুমেন্ট কি জিনিস, আমরা যে HTML লিখে, এই যে HTML ডকুমেন্ট কি জিনিস। HTML ডকুমেন্টস হচ্ছে আমরা যে HTML কোডগুলা লিখি, এর কোডগুলা লিখি, এই কোডগুলো যখন একটা ফাইলের ভিতরে সেভ করি, তখন এই ফাইলের ফাইল এক্সটেনশন হয় .html। এই ফাইল এক্সটেনশন দিয়ে সেভ করি। তাইলে এই যে index.html, এই যে ফাইলটা আমার এখানে সেভ হয়েছে, এটাকেই বলা হচ্ছে একটা HTML ডকুমেন্ট। আর এই HTML ডকুমেন্টের প্রথমে একেবারে উপরে লিখতে হয় ডক টাইপ। কেন লিখতে হয়? কারণ HTML5 যখন আসছে তখন তারা বলে দিছে ব্রাউজার এই HTML গুলো হচ্ছে গিয়ে হলো ব্রাউজার প্রসেস করে বা কম্পাইল করে এর একটা আউটপুট তৈরি করে, আর আমরা সেটা দেখতে পাই ব্রাউজারে। অর্থাৎ আমরা এখানে ঠিক যা দেখতে পাচ্ছি এটার পিছনে HTML এর অনেক কোড আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই যে আমি আপনাদের সাথে ভিডিও কলে কথা বলতেছি বা অডিও কলে ক্লাস নিচ্ছি, এখানে আপনাদের সবার জয়েনের স্ট্যাটাস দেখা যাচ্ছে, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু এটা না, পিছনে কিন্তু অনেকগুলো HTML এর কোড লেখা আছে, সেগুলো কিন্তু দেখা যায় না। ব্রাউজার কি করে, এই কোডগুলোকে কম্পাইল করে সে হচ্ছে আপনার এই অবস্থাটা দেখায়। তাহলে এই ব্রাউজার কিভাবে হচ্ছে গিয়ে ডিসপ্লে করবে এই জিনিসগুলো, সেটা ব্রাউজারের ব্যাপার, সেটা আমাদের বোঝার ব্যাপার না। কিন্তু এই ফাইলটা যে HTML এর একটা ফাইল, এটা যাতে সে ভালোভাবে বুঝতে পেরে ব্রাউজারে আপনাকে যা যা প্রয়োজন দেখানো সেটা যাতে দেখাতে পারে, এই জন্য বাধ্যতামূলকভাবে ডক টাইপ হচ্ছে এগুলো HTML, এটা হচ্ছে HTML5 থেকে লিখতে বলছে, এই আর কি। আর এই HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। প্রশ্নটা হচ্ছে কেন HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়? কেন HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়? কারণ হচ্ছে মার্কআপ ট্যাগ দিয়ে, অর্থাৎ এগুলো হচ্ছে HTML এর ট্যাগ, এই ট্যাগ দিয়ে মার্ক করে করে এখানে একটা HTML পেজের বেসিক স্ট্রাকচার ডিজাইন করা হয়, এই জন্য HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এইখানে ট্যাগ শুরু করেছি, এইখানে ট্যাগ শেষ করেছি। বডি ট্যাগ এইখানে শুরু করেছি, এইখানে শেষ করেছি। হেড ট্যাগ এইখানে শুরু করেছি, এইখানে শেষ করেছি। এটা কি কি করতেছে, একটা পেজ ডিজাইন করার সময় এর বেসিক স্ট্রাকচারটা ডিজাইন করতে একটা ওয়েব পেজের HTML লাগে, সেটা ডিজাইন করার সময় কি হচ্ছে, মার্ক করে করে শুরু কোথায় শেষ কোথায় বলে দেয়া লাগতেছে, এই জন্য HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। আচ্ছা, এরপরে আসেন যে ট্যাগ কি জিনিস। তাহলে প্রশ্নটা ছিল যে HTML কে কেন মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, অর্থাৎ HTML ট্যাগ দিয়ে মার্ক করে করে একটা HTML পেজের বেসিক স্ট্রাকচার ডিজাইন করা হয়, এই জন্য HTML কে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে ট্যাগ কি জিনিস, HTML এর ট্যাগ কি জিনিস। HTML ট্যাগ কি, এই যে এটা হচ্ছে একটা ট্যাগ, এই হচ্ছে একটা HTML ট্যাগ।
এটাও একটা HTML ট্যাগ। পার্থক্য কি? এটা দিয়ে শুরু করেছি আর এটা দিয়ে শেষ করেছি, এই জন্য এটাকে বলা হয় স্টার্ট ট্যাগ আর এটাকে বলা হয় এন্ড ট্যাগ, মানে শেষের ট্যাগ। শুরু হয়েছে ট্যাগটা এখানে, শেষ হয়েছে এখানে। স্টার্ট ট্যাগ বডি ট্যাগের স্টার্ট ট্যাগ এইটা, বডি ট্যাগের এন্ড ট্যাগ এইটা, হেড ট্যাগের স্টার্ট ট্যাগ এইটা, হেড ট্যাগের এন্ড ট্যাগ এইটা, মানে শেষের ট্যাগ এইটা। আচ্ছা, তারপরে কি আছে? তারপরে আছে তাহলে HTML কন্টেন্ট। HTML কন্টেন্ট কি জিনিস? এই ট্যাগের মধ্যে যা থাকে সেটা হচ্ছে HTML কন্টেন্ট। ট্যাগের মধ্যে যা থাকে সেটা হচ্ছে HTML কন্টেন্ট। তাহলে আমরা একটু দেখি ট্যাগের মধ্যে কি থাকে। এখানে আমরা যদি হেডার 1 লিখি, আমরা যদি লিখি যে SPC ওয়েব ডিজাইন কোর্স, আমরা যদি আরেকটা প্যারাগ্রাফ নেই, we are class now, আমরা যদি এভাবে লিখি তাহলে আমরা কি দেখতে পাবো এই পেজটাতে? যে তিনটা লাইন লেখা আসবে এইটার ভিউতে, ব্রাউজার ভিউতে আর কি। তাহলে আমরা একটু ব্রাউজার ভিউতে যাই। এই যে পেজটা, এটাকে আমরা একটু ব্রাউজার ভিউতে নিয়ে আসি। কিভাবে নিয়ে আসবো? এটাকে ওপেন করলাম, এই যে ড্র্যাগ করে আমি ব্রাউজারের এখানে ছেড়ে দিলাম। এই যে আসছে দেখেন, SPC ওয়েব ডিজাইন কোর্স, we are in the class now, hello everyone, one এর এন পরে নাই, রিলোড দেই, তাহলে চলে আসলো। ওকে, তাহলে আমাদের প্রশ্ন ছিল যে HTML কন্টেন্ট কি জিনিস? আমাদের প্রশ্ন ছিল যে HTML কন্টেন্ট কি জিনিস? কেউ কিছু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের এগুলো হচ্ছে HTML এর ট্যাগ। h1 একটা ট্যাগ, p একটা ট্যাগ, div একটা ট্যাগ। তাহলে h1 দিয়ে বোঝায় হচ্ছে হেডার 1, এভাবে হেডার 2 3 4 5 6 এরকম 6টা হেডার আছে। প্যারাগ্রাফ দিয়ে বোঝায় হচ্ছে, p দিয়ে বোঝায় হচ্ছে প্যারাগ্রাফ, এটা একটা ট্যাগ। div দিয়ে হচ্ছে গেল আর একটা ট্যাগ বোঝাচ্ছে। তাহলে আমাদের প্রশ্নটা ছিল যে আমরা দেখলাম যে HTML ট্যাগ এগুলো, তাহলে HTML এর কন্টেন্ট কি জিনিস? এই ট্যাগের মধ্যে যা থাকে সেটা হচ্ছে কন্টেন্ট। অর্থাৎ div একটা ট্যাগ, এটা শুরু হইছে এইখানে, শেষ হইছে এইখানে, আর মাঝখানে যেটুকু আছে এটুকু হচ্ছে এই div ট্যাগের কন্টেন্ট। প্যারাগ্রাফ একটা ট্যাগ, এটা শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে, মাঝখানে যে লেখাটুকু আছে এটা হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগের কন্টেন্ট। আবার h1 মানে হেডার 1 একটা ট্যাগ, শুরু হইছে এখানে, শেষ হইছে এখানে, মাঝখানে যে লেখাটুকু আছে এটা হচ্ছে একটা ট্যাগের কন্টেন্ট। তাহলে হ্যাঁ প্লিজ বলেন। তাহলে আমরা দেখলাম যে একটা ট্যাগ এবং হচ্ছে হলো তার কন্টেন্ট। এবারে একটা জিনিস দেখি আমরা, হচ্ছে যে HTML এলিমেন্ট। HTML এলিমেন্ট কি জিনিস? আমাদের এই স্টার্ট ট্যাগ, এন্ড ট্যাগ আর তার মাঝখানে যে কন্টেন্ট আছে, এই পুরোটা নিয়ে হচ্ছে একটা HTML এলিমেন্ট। তাহলে আমরা বলতে পারি এই হেডার 1 একেবারে, এই যে আমি যতটুকু সিলেক্ট করেছি এটা হচ্ছে গেল হেডার 1 এলিমেন্ট। প্যারাগ্রাফ, এই যে আমি যতটুকু সিলেক্ট করলাম এটা হচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট। div আমি যতটুকু সিলেক্ট করলাম এটা হচ্ছে div এলিমেন্ট। তারপরে বডি, একেবারে এই যে শুরু থেকে শেষ পর্যন্ত, এটা হচ্ছে বডি এলিমেন্ট। অর্থাৎ এই বডির মধ্যে আবার ওই তিনটা এলিমেন্ট আছে। বডি যদি একটা এলিমেন্ট হয় পুরাটুকু, বডির স্টার্ট এখানে, বডির শেষ এখানে, বডির মাঝখানে যেটুকু আছে এটা হচ্ছে বডির কন্টেন্ট, অর্থাৎ বডি ট্যাগের কন্টেন্ট। আর এই পুরো বডি শুরু হইতে শেষ পর্যন্ত যা আছে সবকিছু নিয়ে হচ্ছে বডি এলিমেন্ট। বডি এলিমেন্ট, আর বডি এলিমেন্টের কন্টেন্ট হচ্ছে এইটুকু।
আবার হেডার 1 হচ্ছে গেল এটা হচ্ছে হেডার এলিমেন্ট। হেডার এলিমেন্টের কন্টেন্ট এইটুকু। এটা প্যারাগ্রাফ এলিমেন্ট। প্যারাগ্রাফ এলিমেন্টের কন্টেন্ট হচ্ছে মাঝখানে যা লেখা আছে এইটুকু। এটা ডিভ এলিমেন্ট। এখানে মাঝখানে যা লেখা আছে এটা হচ্ছে ডিভ এলিমেন্টের কন্টেন্ট। কিন্তু বডি এলিমেন্টের কথা যদি চিন্তা করি তাহলে বডি এলিমেন্টের কন্টেন্ট হচ্ছে একেবারে এই তিনটা ট্যাগ পুরোটা। তাহলে বডির মধ্যে, বডি যদি একটা এলিমেন্ট হয় এর মধ্যে আরো একাধিক এলিমেন্ট আছে। তাহলে কি বুঝলাম? বুঝলাম যে একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট থাকতে পারে এসটিএমএল এ। এসটিএমএল এ আমরা একটা জিনিস বুঝলাম যে একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট থাকতে পারে। এই ধারণাটাকে বলা হয় নেস্টেড এলিমেন্ট। যেমন হেড যদি একটা এলিমেন্ট হয়, হেডের মধ্যে আছে টাইটেল, টাইটেলের মধ্যে লিখলাম আমরা এখানে ওয়েব ডিজাইন। তাহলে কি হবে? আমরা যদি এখানে গিয়ে এই যে ইন্ডেক্স এসটিএমএল লেখা আছে এইখানটায়, এখানে চলে আসবে কি ওয়েব ডিজাইন লেখা, এই যে রিলোড দিলাম পরে চলে আসলো। তাহলে হেড যদি একটা এলিমেন্ট হয়, হেডের মধ্যে এই আছে পুরো একটা টাইটেল ট্যাগ, এটা হচ্ছে হেডের এলিমেন্ট। কিন্তু টাইটেল ট্যাগের এলিমেন্ট হচ্ছে শুধু, টাইটেল ট্যাগের কন্টেন্ট হচ্ছে কি হলো ওয়েব ডিজাইন। আমি মনে হয় ভুল বলছি। হেড যদি একটা এলিমেন্ট হয় তাহলে হেডের কন্টেন্ট হচ্ছে গেল টাইটেল ট্যাগ পুরোটা। এই টাইটেল ট্যাগের পুরোটা এটা নিজে একটা এলিমেন্ট, এর কন্টেন্ট হচ্ছে ওয়েব ডিজাইন। এবার ঠিক আছে। আর হচ্ছে এসটিএমএল এর কথা যদি বলি তাহলে এই এসটিএমএল পুরোটা একটা আস্ত এলিমেন্ট। এসটিএমএল এর মধ্যে এখানে যা আছে এইটুকু, এই পুরোটুকু, এইটুকু হচ্ছে এসটিএমএল এর কন্টেন্ট। তাইলে এসটিএমএল এর স্টার্ট ট্যাগ এইটা, এসটিএমএল এর শেষ হচ্ছে এইটা এন্ড ট্যাগ, আর পুরো বিষয়টা নিয়ে এই থেকে এই পর্যন্ত হচ্ছে এসটিএমএল এলিমেন্ট। আর উপরে ডক টাইপ এসটিএমএল ওটা আলাদা ডকুমেন্ট টাইপ লিখতে হয়। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে একটা এলিমেন্টের সিনট্যাক্স কি। একটা এলিমেন্টের সিনট্যাক্স হচ্ছে প্রথমে থাকবে ট্যাগ নেম, স্টার্ট ট্যাগ, তারপরে থাকবে হচ্ছে কি হলো এন্ড ট্যাগ, এটা হচ্ছে ট্যাগ। আর মাঝখানে থাকবে কন্টেন্ট, তার মধ্যে লেখা থাকতে পারে, ইমেজ থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অন্য কোনো ট্যাগ থাকতে পারে, তার মধ্যে আবার লেখা, ভিডিও, ইমেজ এভাবে থাকতে পারে। এইটা হচ্ছে যে একটা এলিমেন্টের হচ্ছে বেসিক সিনট্যাক্স, যে ট্যাগের নাম থাকবে স্টার্ট ট্যাগের, আর এখানে থাকবে এন্ড ট্যাগের, মানে একই নাম হবে, এখানেও যা হবে এখানেও তাই হবে। এখানে যদি h1 হয় তাহলে এখানেও h1 হবে, এরকম। আর মাঝখানে যা থাকে সেটাকে বলা হয় কন্টেন্ট। আর এই পুরো বিষয়টিকে বলা হচ্ছে যে ট্যাগ নেম, অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, ট্যাগ নেম, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপরে কন্টেন্ট গোস হিয়ার, তারপরে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাকে বলে স্ল্যাশ ট্যাগ নেম, তারপরে এই যে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই বিষয়গুলো হচ্ছে একটা এসটিএমএল এলিমেন্ট বোঝার জন্য একটা সিনট্যাক্স এই লাইনটা। আচ্ছা, এখন একটু ব্রেক নেই। তাহলে আমরা একটা জিনিস জানলাম যে এলিমেন্ট কি জিনিস জেনেছি, এবং আরেকটা জিনিস জেনেছি কি নেস্টেড এলিমেন্ট, নেস্টেড এসটিএমএল এলিমেন্ট। এই যে এই লাইনটা নেস্টেড এসটিএমএল এলিমেন্ট, অর্থাৎ একটা এলিমেন্টের মধ্যে, মানে বডি যদি একটা এসটিএমএল এলিমেন্ট হয় এর মধ্যে তো আরো এলিমেন্ট আছে, হেডার 1 একটা এলিমেন্ট, প্যারাগ্রাফ একটা এলিমেন্ট, ডিভ একটা এলিমেন্ট, তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। আচ্ছা, HTML এর এই ট্যাগগুলো কেস সেনসিটিভ নয়। HTML ট্যাগগুলো হচ্ছে কেস সেনসিটিভ নয়। আমি যদি বলি এটা লিখে দিচ্ছি যে HTML ইজ নট কেস সেনসিটিভ, তাহলে একটা প্রশ্ন আসে যে কেস সেনসিটিভ মানে কি? মানে হচ্ছে আমরা যদি একটা প্যারাগ্রাফ ট্যাগের কথাই চিন্তা করি তাহলে এই প্যারাগ্রাফ ট্যাগটা আমরা কি করছি, ছোট হাতের পি লিখেছি। আমরা যদি এখানে বড় হাতের পি লিখি, এখানে যদি একটা বড় হাতের পি লিখি, বা যে কোনো একটা ছোট হাতের একটা বড় হাতের পি লিখি, বলি নট কেস সেনসিটিভ, তাহলে কি বুঝতে পারবো? আউটপুটটা দেখি একটু, একই রকম আছে, কোনো সমস্যা নাই। প্যারাগ্রাফের মধ্যে লিখলে যেভাবে লেখাটা দেখানোর কথা ব্রাউজারে, আমাদের সেই রকমই দেখাচ্ছে, এই যে নট কেস সেনসিটিভ। তাহলে বিষয়টা হচ্ছে কি, আমরা ছোট হাতের পি যদি লিখি বা বড় হাতের পিও যদি লিখি ট্যাগের নাম হিসাবে, তাহলে কোনো সমস্যা নেই। অর্থাৎ ছোট হাতের পি আর বড় হাতের পি আলাদা কোনো অর্থ বহন করে না, এটাকেই বলা হচ্ছে কেস সেনসিটিভ। কিন্তু W3C নামে একটা সংস্থা
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এটাকে বলা হচ্ছে W3C, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম W3C। তারা বলে দিয়েছে যে আমরা সব সময় যেন ছোট হাতের ট্যাগের নামগুলো লিখে প্র্যাকটিস করি। আর এই HTML এর ট্যাগগুলো, নতুন নতুন যে ট্যাগ আসে, যেগুলো ট্যাগ ডেপ্রিকেটেড হয়ে যায়, পুরাতন হয়ে যায়, এগুলো যে বাদ দিয়ে দেয়, বা এই ট্যাগগুলো কোনটার কাজ কি হবে আন্তর্জাতিকভাবে সেইগুলো নিয়ন্ত্রণ করে যে সংস্থা HTML এর ট্যাগগুলোকে বা সোজা HTML ভাষাটাকে, সেটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম বা W3C। তারা বলে দিয়েছে যে HTML কেস সেনসিটিভ না, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সবসময় বলি যে আপনারা ছোট হাতের ট্যাগগুলো লিখে লিখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, এটুকু বুঝতে কারো অসুবিধা আছে, কোনো সমস্যা আছে? আমরা একটু দেখি যে HTML আর একটা ধারণা, সেটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। এটা HTML অ্যাট্রিবিউট কি জিনিস? আমরা তো ট্যাগ দেখলাম, এই ট্যাগের হচ্ছে অ্যাট্রিবিউট থাকে, বা এই HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট থাকে। আমরা ট্যাগের অ্যাট্রিবিউট না বলে এলিমেন্টের অ্যাট্রিবিউট বলতে পারি, যে HTML এলিমেন্টের অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি করে? সাধারণত আপনার এই এলিমেন্টকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। অ্যাট্রিবিউট গুলো সাধারণত স্টার্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। যেমন আমরা যদি বলি এখানে প্যারাগ্রাফ যে ট্যাগটা আছে, এখানে একটা অ্যাট্রিবিউটের কথা বলি, বললাম হচ্ছে হলো স্টাইল অ্যাট্রিবিউট, STYL, স্টাইল অ্যাট্রিবিউট সমান দিয়ে বললাম হচ্ছে ডাবল কোটেশন মার্ক। আচ্ছা, এইখানে আমি বললাম যে কালার, COLOR, কালার ক্লোন রেড, তারপর সেমিকোলন, সেভ দিলাম, কন্ট্রোল S। তাহলে কি হলো? স্টাইল অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে যতটুকু লিখেছি এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। স্টাইল হচ্ছে অ্যাট্রিবিউটের নাম, আর সমান দিয়ে ডাবল কোটেশনের মধ্যে লিখেছি কি কালার কোলন রেড সেমিকোলন, এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু। বললাম কালার রেড, তার মানে এই প্যারাগ্রাফের এলিমেন্টে যে কন্টেন্ট আছে, নট কেস সেনসিটিভ লেখাটা আর কি, এটা হচ্ছে কন্টেন্ট, এই কন্টেন্টটুকুর কালারটা রেড হয়ে যাবে। এই যে দেখেন, রিলোড দিছি, রেড হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে স্টাইল একটা অ্যাট্রিবিউট। আচ্ছা, তারপরে আমরা এখানে একটা হরিজন্টাল লাইন দেই, দিয়ে এটা ডিভাইড করি, HR লেফট রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মানে আপনি হাতে লিখলে এইভাবে লিখবেন HR রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। সেভ দেই, সেভ দিয়ে রিলোড দেই, কি দেখা যায়? এই যে একটা দাগ চলে এসেছে। আচ্ছা, আমাদের আর এরপরে একটা ট্যাগ আছে অ্যাঙ্কর ট্যাগ, এরকম A, তারপরে href, তারপরে হচ্ছে ট্যাগটা শেষ করলাম, ভিজিট লার্ন গীতা সাইট। আচ্ছা, এইটা হচ্ছে একটা href অ্যাট্রিবিউট, আর এখানে বললাম যে আমি ভিজিট লার্ন গীতা সাইট। আমাদের একটা ওয়েবসাইট আছে, সেই সাইটটার কথা, সেই সাইটটার একটা লিংক আছে, সেই লিংকটা আমরা এখানে দিয়ে দিব, এই যে দিয়ে দিলাম। তাহলে href একটা অ্যাট্রিবিউট, এবং এই অ্যাট্রিবিউটের ভ্যালু হচ্ছে এইটুকু। এখন আমরা যাই একটু রিলোড দিই, দেখি কি আছে। এই যে লেখা আসছে ভিজিট লার্ন গীতা সাইট, এটা একটা লিংক। এখানে মাউস পয়েন্টার ধরলে এইখানে লেখা আসবে, এই যে এই জায়গাটায় কর্নারে, এই মনিটরের এই কর্নারে, এখানে দেখেন কি লেখা আসছে,
https://www.gita.kollolrai.live অর্থাৎ এখানে গিয়ে আপনি ক্লিক করলে আপনার ওই ওয়েবসাইটে চলে যাবেন। এটা এসএসএল সার্টিফিকেট অ্যাড করা নাই, তাই এরকম আসছে। অ্যাডভান্স, এখানে ক্লিক করতে হবে। তাহলে আমাদের গীতা শিক্ষার সাইটটা লোড হবে। লোড হচ্ছে, ফন্টটা লোড হয় নাই এখনো। গীতা শিক্ষার সাইটটা লোড হয়েছে, দেখেন। এখান থেকে আপনারা সবাই গীতা শিখবেন, অন্যদেরকেও শেখাবেন। হ্যাঁ, এইখানে গীতার শ্লোক এবং এর পদচ্ছেদ এবং উচ্চারণও রয়েছে। দাদা এটা কি কোনো অ্যাপস? অ্যাপস না, এটা একটা ওয়েবসাইট আমারই। হচ্ছে ওয়েবসাইটটা একটু, ওয়েবসাইটের লিংকটা একটু দিতে দাও। হ্যাঁ, ওয়েবসাইটের লিংকটা আমরা হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, এইখান থেকে গীতা শেখা যাবে। তাহলে আমরা কি করলাম, আমাদের যেটা উদ্দেশ্য ছিল দেখানো, সেটা হচ্ছে যে আমরা এই লিংকে চলে আসতে পারতেছিলাম কোথায় ক্লিক করে, এই যে এখানে ক্লিক করে। অর্থাৎ একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা কি করছি, এই ট্যাগের একটা অ্যাট্রিবিউট আছে href, সেখানে আমরা যেই অ্যাড্রেসের ঠিকানাটা লিখে দিয়েছি, ক্লিক করলে ওই লিংকে চলে যাচ্ছে। তাহলে আমাদের আলোচনার বিষয় ছিল, আমরা শিখতেছিলাম HTML অ্যাট্রিবিউট। তাহলে আমরা একটা অ্যাট্রিবিউটের নাম জেনেছি স্টাইল, আর একটা হচ্ছে href। href একটা অ্যাট্রিবিউট, আর এই বাকি এই অংশটুকু হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু। স্টাইল একটা অ্যাট্রিবিউট, এইটুকু হচ্ছে এই অ্যাট্রিবিউটের ভ্যালু। আচ্ছা, আমরা যদি ইমেজের কথায় আসি, আমি যদি এখানে একটা ইমেজ নেই, এখানে আমি বললাম ইমেজ img, ইমেজ ট্যাগ। অর্থাৎ এভাবে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট img src ইকুয়াল ডাবল কোটেশন, তারপরে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা এখানে একটা ইমেজ দিব। এখন আমি আমাদের যে ফোল্ডারটা ছিল, এই যে ফোল্ডারটা, এই ফোল্ডারের মধ্যে এখানে একটা ইমেজ নিয়ে এসে রাখি। আমি এই যে কপি করে এই ইমেজটাই রাখলাম, spc.png। এটা ছোট হাতের নাম দিই। আচ্ছা, তারপরে আমি এই নামটা এখানে দেই, spc.png, সেভ দিলাম। দিয়ে এখানে এসে পেজে রিলোড দিলাম। তাহলে দেখেন আমাদের ইমেজটা চলে এসেছে না? আচ্ছা, আমরা দেখলাম যে ইমেজ ট্যাগের একটা আপনার অ্যাড করার জন্য, ইমেজ অ্যাড করার জন্য আমাদের index.html ফাইলটা যে ফোল্ডারে রাখা ছিল সেখানে একটা ইমেজ রেখেছি, কপি করে এনে। তারপরে আমরা আচ্ছা, এখন ইমেজটা অ্যাড করার জন্য আমরা কি করলাম, এই ইমেজের নামটা এখানে লিখলাম। লিখে আমরা গিয়ে ব্রাউজারে রিলোড করলাম। তাহলে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, আমাদের ইমেজটা এখানে চলে এসেছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই উইন্ডোটাকে যদি একটু ছোট করি, দেখেন তো, এইটাকেও যদি একটু ছোট করি, আমরা উইন্ডোটাকে একটু দুই ভাগ করে নিলাম। আচ্ছা, আমরা বললাম যে এই ইমেজের এইখানে এই ইমেজ যে ট্যাগটা রয়েছে বা ইমেজ এলিমেন্ট রয়েছে, এই এলিমেন্টে আমরা এখানে আরো অ্যাট্রিবিউট অ্যাড করতে পারবো। কিভাবে? এখানে বললাম উইথ বললাম হচ্ছে 500 পিক্সেল,
সেভ দিলাম কন্ট্রোল এস চেপে। এবারে এইটা তো আমাদের ব্রাউজার, এখানে এসে রিলোড দিলাম, দেখেন এটা বড় হয়ে গেছে ইমেজটা। উইথ যদি বলে দেই 200 পিক্সেল, সেভ দিলাম কন্ট্রোল এস কিবোর্ড থেকে, তারপর রিলোড দিলাম, ছোট হয়ে গেল। আবার যদি 100 দেই বা 50 দেই তাহলে কি হবে, কন্ট্রোল এস সেভ দিলাম, ছোট হয়ে গেছে। ওকে, আমরা যদি হাইট দেই, হাইট যদি বলে দেই 100 পিক্সেল, কোনো সমস্যা নাই, ওইটাই আছে। কিন্তু হাইট যদি একটু বাড়াইয়ে 200 পিক্সেল করে দিই, বাড়িয়ে দিলাম আর কি, হ্যাঁ, তাহলে কি হচ্ছে, ইমেজটা লম্বা হয়ে যাচ্ছে, অর্থাৎ তার যে স্বাভাবিক রেশিও বা শেপ সেটা হচ্ছে কি হলো এই ইমেজটার হাইট এর কারণে চেঞ্জ হয়ে গেছে। ইমেজটার হাইটটা হচ্ছে গেলো বেশি দিয়েছি যা আছে তার তুলনায়। নরমালি ইমেজটার রেশিও ছিল 1:1, অর্থাৎ দৈর্ঘ্য যতটুকু প্রস্থও ততটুকু, কিন্তু এখন জোর করে আমি দৈর্ঘ্য বাড়াই দিয়েছি। প্রস্থ 100 পিক্সেল ছিল, দৈর্ঘ্য এখন 200 পিক্সেল দিয়েছি, তাই এই ইমেজের শেপটা এরকম লম্বা হয়ে গেছে। আমাদের লোগোটার কথা বলছি। আচ্ছা, অ্যাট্রিবিউটের নেমগুলো ফিক্সড, আপনি চাইলে আপনার প্রয়োজনে এখানে একটা অ্যাট্রিবিউট দিতে পারেন। যেমন মনে করেন ডাটা ড্যাশ দিয়ে আপনার নাম ধরেন হচ্ছে গিয়ে হলো রাজু, আপনি অ্যাট্রিবিউটের নাম দিলেন ডাটা রাজু ইকুয়াল টু মনে করেন 40, কথার কথা। এখানে একটা অ্যাট্রিবিউট আমরা বানিয়ে দিলাম ডাটা, এই ডাটা ড্যাশ এটা হচ্ছে গেল HTML বলছে যে আপনি যদি কাস্টম অ্যাট্রিবিউট তৈরি করতে চান তাহলে তার আগে ডাটা ড্যাশ দেওয়া উচিত। আচ্ছা, না দিলে কি কোনো সমস্যা আছে? না দিলে তেমন কোনো সমস্যা নাই, কিন্তু দিয়ে প্র্যাকটিস করা উচিত। এই আর কি, আপনি অ্যাট্রিবিউটের নামও নিজের মতো করে দিয়ে তৈরি করতে পারবেন, কিন্তু এখন যে অ্যাট্রিবিউট গুলো নিয়ে প্র্যাকটিস করছি এটা হচ্ছে HTML এর ডিফল্ট অ্যাট্রিবিউট, এগুলো HTML ভাষার সাথে দেয়া আছে। সোর্স অ্যাট্রিবিউটটা, এই সোর্স অ্যাট্রিবিউটটা এই spc.png ইমেজটাকে এখানে ভিউ করতেছে, কিন্তু কিভাবে এনে এখানে ভিউ করতেছে সেটা কিন্তু HTML ল্যাঙ্গুয়েজে বলা আছে। উইথ যখন চেঞ্জ করব, কিভাবে এই ইমেজটার উইথটা চেঞ্জ হয়ে বড় হবে, হাইট যখন চেঞ্জ করব তখন সেই হাইটটা কিভাবে বড় হবে বা ছোট হবে, এই অ্যাট্রিবিউটের মধ্যে ভ্যালু যেটা দিব সেটা এই HTML ল্যাঙ্গুয়েজ যারা বানাইছে তারা ওই ল্যাঙ্গুয়েজের সাথে বলে দিয়েছে। কিন্তু আমি যখন নতুন একটা অ্যাট্রিবিউট বানাইছি তখন এই অ্যাট্রিবিউটের কাজ কি হবে সেটা কিন্তু আমি নিজে বলতে পারতেছি না। ঠিক আছে, এই জন্য এই অ্যাট্রিবিউটটা এখানে কাজ করবে না, কিন্তু ওইটা ডেভেলপমেন্টে অন্য একটা ভাবে ব্যবহার হয়, সেটা নিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্টের পার্টে আলোচনা করব, এখন বুঝবেন না। ঠিক আছে তাহলে, ওকে। আচ্ছা, পরে আরেকটা অ্যাট্রিবিউট আছে আমরা ইমেজের ভিতরে লিখতে পারি। মনে করেন এখানে লিখলাম alt সমান দিয়ে বললাম হচ্ছে এরকম, এটাকে বড় করি, বললাম হচ্ছে গিয়ে হলো spc লোগো। অল্ট মানে অল্টারনেট, কোনো কারণে যদি এই spc.png ইমেজটাকে খুঁজে পাওয়া না যায় তাহলে এই লেখাটা সে দেখাবে এখানে। তাহলে দেখি এখন আমরা এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ইমেজটা তো আছে, চ্যাপ্টা হয়ে আছে। আমি হাইট অ্যাট্রিবিউটটা বন্ধ করে যদি দেই, 100 করে যদি দেই তাহলে এটা স্কয়ার দেখাবে। এই যে spc লোগো এই লেখাটা কিন্তু আসে নাই কোথাও। আমি যদি এখানে একটু নামটা চেঞ্জ করে বলে দেই সোর্সে spc1.png, তাহলে কি হলো, এখানে কিন্তু আপনার spc.png নামে ইমেজটা ছিল, ওয়ানটা ছিল না, তার মানে এই নামে ইমেজ সে খুঁজে পাবে না। কে? ব্রাউজার গিয়ে খুঁজতেছে, ইমেজ পায় নাই, না পেয়ে কি দেখাচ্ছে spc লোগো, কারণ আমি অল্ট অ্যাট্রিবিউটের মধ্যে যে লেখাটা এখানে দিয়ে দিব সেটা দেখাবে ইমেজটা না পেলে। এবারে ওয়ানটা কেটে দিলাম এখান থেকে, এবারে এই নামে ইমেজ খুঁজে পাবে ব্রাউজার, এবারে দেখাবে এই যে ইমেজ দেখাইছে। তার মানে কি হইলো যে আমরা বেশ কতগুলো অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। স্টাইল অ্যাট্রিবিউট, সেটার মধ্যে দিয়ে আমরা কি করি, কালার চেঞ্জ করতে পারি। মূলত স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে আমরা যা লিখি এটা হচ্ছে CSS এর কোড। তারপরে কি আছে href অ্যাট্রিবিউট, এটার মধ্যে আমরা কি লিখছিলাম, একটা ওয়েবসাইটের URL আর কি, ওয়েবসাইটের অ্যাড্রেস। তারপরে হচ্ছে সোর্স, এখানে একটা ইমেজের পাথ লিখছিলাম। তারপরে উইথ, হাইট,
অল্ট, এরকম কতগুলো অ্যাট্রিবিউট দেখেছি। তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা এইখানে লেখে HTML এর এইখানে, এরকম অনেক অ্যাট্রিবিউটই আছে। LANG ল্যাং, এই ল্যাং অ্যাট্রিবিউটের মধ্যে লিখে দেয় ইংলিশ। ল্যাং মানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা, ইংলিশ ভাষা। আবার এর পাশে লিখে দেওয়া যায় ইউএস, তার মানে ইউএস এর ইংলিশ ভাষায় হচ্ছে গেল আমরা এই HTML পেজের মধ্যে যত কিছু লিখব। এরকম করে এই ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটও অ্যাড করা যায় বা করে, আপনার করতেই হবে এমন না, করলে সেটা ভালো। ওই এসইওর জন্য, এসইও বলে একটা জিনিস আছে ওয়েব ডিজাইনের সময়, ওই এসইও কথা মাথায় রাখতে হলে তখন হচ্ছে গেল অনেক রকমের অ্যাট্রিবিউট, ট্যাগের ব্যবহার, অনেক কিছু অনেক রকম ভাবে করতে হয়। আচ্ছা, তারপরে আরেকটা অ্যাট্রিবিউট আছে, মনে করেন যে আমি বললাম টাইটেল, টাইটেল অ্যাট্রিবিউট। আমি এই যে হেডার 1 বা এই যে প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটার মধ্যে আমি বলতেছি, এই প্যারাগ্রাফটার ভিতরে একটা অ্যাট্রিবিউট দিলাম টাইটেল, TITLE, টাইটেল। বললাম হ্যালো। এখন কি হবে, এই প্যারাগ্রাফটার উপরে মাউস যখন আমি হোভার করব তখন লেখা আসবে হ্যালো। এই যে দেখেন, এই যে লেখা আসছে হ্যালো, এই যে আমার মাউস পয়েন্টারের পাশে হ্যালো লেখা আসছে। অনেকটা টুল টিপের মতো। উইন্ডোজে যেমন আমরা কোন একটা আইকনের উপরে ধরলে লেখা আসে, যে ওয়েব ডিজাইন, আমরা এমএস ওয়ার্ডে যখন যাই, এই যে আইকনের উপরে ধরলে আইকনের নাম লেখা আসে, যে সেন্টার, এটার উপরে ধরলে এই যে লেখা আসে মাল্টি লেভেল টেক্সট, এই টাইপের আর কি টাইটেল অ্যাট্রিবিউট। এরকম অনেক অ্যাট্রিবিউট আছে। আমরা হচ্ছে অ্যাট্রিবিউট কি জিনিস তাহলে এই মুহূর্তে কিছুটা বুঝতে পারলাম। আমরা হচ্ছে একটু হেডিং ট্যাগ নিয়ে আলোচনা করি। এখানে আমাদের আছে হেডিং, হেডিং ট্যাগ, HTML হেডিং। আমি এখানে লিখলাম হেডিং। এই হেডিং ট্যাগের কাজ কি? 6 রকমের হেডিং আছে, 6 রকমের হেডিং ট্যাগ আছে। তাইলে আমরা একটু দেখি যে সেই হেডিং ট্যাগ গুলো কি কি। আচ্ছা, এখানে এখানে যে ইমেজটা, এই ইমেজটা যদি আমি একটু নিচে দিতে চাই তাহলে কিভাবে দিব? এইখানে এই যে অ্যাঙ্কর ট্যাগ, এইটা মানে এই লিংকটা, আর ইমেজ হচ্ছে গেল তার পাশে এইটা, এই দুইটার মাঝখানে আমরা একটা ট্যাগ ব্যবহার করতে পারি, বিআর মানে ব্রেক। এই যে এখানে যেমন ব্যবহার করছিলাম HR মানে হরিজন্টাল লাইন, একটা দাগ আসছিল, বিআর মানে ব্রেক, এইটা একটা দিলে কি হবে, ইমেজটা একটু নিচে নেমে যাবে, এই যে নিচে নেমে গেছে। আর আমরা এখন আলোচনা করবো বলছিলাম যে হেডার ট্যাগ নিয়ে। আচ্ছা, আমরা এখানে অলরেডি হেডার 1 লিখেছিলাম। আচ্ছা, এইরকম আমাদের 6টা হেডার ট্যাগ আছে। আমি কপি করে পেস্ট করি না লিখে। কন্ট্রোল শিফট ডি চাপলে, কার্সরটা এখানে রাখলে এটা কপি হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আর ডি, কন্ট্রোল শিফট চেপে ধরে ডি চাপলে, যে লাইনে কার্সর রেখে কন্ট্রোল শিফট চেপে ধরে ডি চাপবেন সেই লাইনটা কপি হয় সাবলাইম টেক্সটে। তাহলে এটা হচ্ছে হেডার 1, এটাকে করি হেডার 2। এই H1 সিলেক্ট করে কন্ট্রোল ডি চাপ দিলে কার্সর দুইটা হয়ে গেল, এইখানের বাম পাশের হেডার 1 একটা, ডান পাশের হেডার 1 একটা। তারপরে আমি কিবোর্ড থেকে রাইট অ্যারো চাপ দিলাম, কিবোর্ডের মধ্যে 4টা তীর চিহ্ন আছে না ডান পাশে, চারপাশে 4টা, এটা রাইট অ্যারোটা চাপ দিলাম, ডান সাইডেরটা, ডান দিকে 3 চিহ্ন চাপ দিয়ে কার্সরটা সরালাম, এখানে লিখলাম 2। তারপরে আমি হাত দিয়েও লিখে দিতে পারি, এখানে আমি লিখলাম 3 কেটে, এমনিতে এইখানে এটা কেটে লিখে দিলাম 3, এইটা কেটে লিখে দিলাম 4, এইখানে ক্লিক করে কেটে লিখে দিলাম 4। আবার এইখানে আমরা লিখলাম হচ্ছে কন্ট্রোল ডি চাপ দিয়ে 5, এইখানে লিখলাম হচ্ছে গিয়ে হলো 6, এরকম লিখে আমি সেভ দিলাম কন্ট্রোল এস চাপ দিয়ে, মানে এখানে গিয়ে এই সেভে ক্লিক করলাম,
তারপরে আমরা রিলোড দিই, তাহলে আমরা এখানে 6টা হেডার দেখতে পাবো। এই যে 6টা হেডার, একটু সেপারেট করি এই সাইড দিয়ে, একটা হরিজন্টাল লাইন দিয়ে এই যে সেপারেট করলাম 6টা হেডার। তো 6টা হেডার 1 হচ্ছে গেল বড়, হেডার 2 হচ্ছে গেল তারপরে একটু বড়, তারপরে একটু ছোট, এভাবে সিরিয়ালে 6টা হেডার। তো এই হেডার 6টা থাকার দরকারটা কি? হেডারটা কি জিনিস? হেডিং ট্যাগটা হচ্ছে কোনো লেখা বা কোনো প্যারাগ্রাফের হেডলাইন বলে দিতে আমরা হচ্ছে গেল হেডার ব্যবহার করি। লেখা বড় দেখে যে হেডার 1 ব্যবহার করব, লেখা ছোট হলে হেডার 6 ব্যবহার করব, এরকম না। বিষয়টা হচ্ছে কোন লেখার গুরুত্ব কত বেশি, মানে কোন হেডিং এর গুরুত্ব কত বেশি, তার উপরে ভিত্তি করে আমরা ব্যবহার করব হেডার 1 দিব না 2 দিব নাকি 3 দিব না 4 দিব না 5 দিব না 6 দিব। যে কোনো একটা টপিকে যদি আমরা HTML এ কোনো কিছু লিখতে চাই ওয়েবসাইটে, তখন একটা হেডার বা হেডিং নাম থাকে, সেই শিরোনামটা আমরা গুরুত্বের উপরে ভিত্তি করে, কত বেশি গুরুত্বপূর্ণ বা কত বেশি কম গুরুত্বপূর্ণ তার উপরে ভিত্তি করে এই 6টা হেডারের যে কোনো একটা ব্যবহার করব আমরা। কিন্তু লেখা বড় দেখা বড় লেখা লিখতে চাইলে যে হেডার 6 ব্যবহার করব, ছোট লেখা লিখতে চাইলে যে হেডার বড় লেখা লিখতে চাইলে হেডার 1 আর ছোট লেখা লিখতে চাইলে যে হেডার 6 ব্যবহার করব, বিষয়টা এমন না। এটা গুরুত্ব বুঝাইতে হেডার 1 থেকে 6। আর লেখা ছোট বড় এটা করা তো কোনো ব্যাপারই না, এটা আমরা CSS দিয়ে করব। যেমন ধরেন হেডার 6 হচ্ছে এইটা সবচাইতে ছোট লেখা আসছে হেডার 6, আমি এখানে একটা অ্যাট্রিবিউট দিলাম স্টাইল, দিয়ে বললাম ফন্ট সাইজ, এটা হচ্ছে CSS এর কোড। ফন্ট সাইজ বললাম হচ্ছে 50 পিক্সেল, কন্ট্রোল S দিয়ে সেভ দিলাম, এই যে ফন্ট সাইজ 50 পিক্সেল। এখন আমি যদি রিলোড দেই, এটা তো ওটার চাইতেও হেডার 1 এর চাইতেও অনেক বড় হয়ে গেছে। তাহলে কোনো একটা টেক্সট বা লেখা ওয়েবসাইটে যে আমরা লিখি সেটা ছোট বড় করা কোনো ব্যাপার না, সেটা আমরা CSS দিয়ে করে ফেলতে পারবো। তাহলে হেডার 1 to 6 এই জিনিসটা ব্যবহার করা হয় গুরুত্বের উপরে। যেই হেডিং এর গুরুত্ব যত বেশি তাকে আমরা উপরের দিকে 1 2 3 এর দিকে রাখবো, আর যাদের গুরুত্ব কম, যত কম তাদেরকে 5 6 বা 4 এরকম হেডারে রাখবো। এই কারণে হচ্ছে গেল এতগুলো হেডিং ট্যাগ। একটা হেডিং থাকলেই তো হইতো, ছোট বড় আমরা ফন্ট সাইজ চেঞ্জ করে তো করতেই পারতাম। 6টার উদ্দেশ্য হচ্ছে গেল গুরুত্বের উপরে ভিত্তি করে। তারপরে আমরা অলরেডি দেখেছি প্যারাগ্রাফ একটা ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগে আমরা কি করতে পারি, নিজের ইচ্ছা মতো যত খুশি তত ওই হেডিং এর পরে লিখতে পারি। অর্থাৎ আমি যদি এখানে বলি যে হচ্ছে হেডার 3 H3, H3 লিখে ট্যাব দিলাম, ট্যাগটা লেখা হয়ে গেছে। SPC ওয়েব ডিজাইন কোর্স, SPC বেসিক ওয়েব ডিজাইন কোর্স। আর যদি আমি এখানে লিখি একটা প্যারাগ্রাফ দিয়ে, in here we are trying to learning basic to advanced web design, এই লেখাটা আমি এখন একটু রিলোড দেই, দেখেন এই যে আসছে। এটা হচ্ছে হেডলাইন, এটা হচ্ছে তার ডিটেইলস টেক্সট। এখন এটা যদি এক লাইন না হয়ে এরকম অসংখ্য লাইন হয় তাহলে কি হবে? রিলোড দিলাম, কোনো সমস্যা নেই, এরকম আসবে। আবার যদি প্যারাগ্রাফ ট্যাগটা শুরু হয়েছে এখানে, আপনি একটু এন্টার দিয়ে এটাকে লেখাটাকে নিচে নামালেন, ট্যাব দিয়ে ডান দিকে সরালাম, এটাকে বলে ইনডেন্টেশন। এই যে এইভাবেও রাখতে পারেন। সেভ দিলাম, তাতে কোনো অসুবিধা নেই, দেখতে সুন্দর লাগবে। আপনারা সব সময় কোড করার সময় ইনডেন্ট ঠিক রাখবেন। ইনডেন্ট মানে কি, শুরু হয়েছে কোনখান থেকে শেষ হয়েছে কোনখানে, সেটা সোজা সুজি একেবারে। এই যে বডি শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে কোথায়, এই সোজা এখানে। এই যে এভাবে কোলাপস এক্সপ্যান্ড করা যায় ক্লিক করে, লাইন নাম্বার 6 থেকে 30 পর্যন্ত। ইনডেন্ট থাকলে খুবই সুবিধা কোড।
দেখতে, ভুল বের করতে, সবকিছু করতে। সুতরাং আপনারা সবসময় HTML এর কোড লেখেন আর যেই কোডই লেখেন না কেন ইনডেন্ট মাস্ট, ইনডেন্ট করে তারপরে হচ্ছে গেল কোড লিখবেন। তাহলে আমরা হেডার ট্যাগ সম্পর্কে বুঝতে পারলাম, আর অন্য যে কোনো লেখা লেখার সময় আমরা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, এটা নিয়ে হচ্ছে গেল বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমি আবার একটা হরিজন্টাল লাইন দেই, এই স্যার, তাহলে এখানে আবার একটা হরিজন্টাল লাইন চলে আসলো। এখন আমি বললাম একটা প্যারাগ্রাফ আমি যেটা লিখেছিলাম এই প্যারাগ্রাফটাই লিখে এখানে একটু ফাঁকা দিয়ে দিলাম, এখানে একটু ফাঁকা দিলাম ট্যাব দিয়ে, তারপরে এখানে আবার 2-3টা স্পেস দিলাম, এখানে একটু এন্টার দিলাম, এরকম, তারপরে এখানেও অনেক ফাঁকা দিলাম, এখানে এন্টার দিয়ে নিচে নামালাম। তাহলে কি হলো আমরা একটু দেখি রিলোড দিয়ে, সেই ফাঁকা জায়গাগুলো কিন্তু আমার এই লাইনের মধ্যে দেখাচ্ছে না, দেখানোর কথা ছিল কিন্তু দেখাচ্ছে না। অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ কি করে, এই এক্সট্রা যে ফাঁকা জায়গাগুলো আছে এগুলোকে রিমুভ করে দেয়। তারপরে হচ্ছে গেল ওয়েব পেজের মধ্যে দেখায়। আর একান্তই যদি আমরা হচ্ছে গিয়ে হলো লাইন ব্রেক করতে চাই, যে আমরা যদি লাইন ব্রেক করতে চাই, আমি আর একটা প্যারাগ্রাফ নিই এখানে, এই স্যার, এইখানে ফাঁকা যেটা দিছি এটা তো দেখাবে না, কিন্তু আমি এখানে লাইন ব্রেক করতে চাই, ধরেন এটা থাকলো, এরপরে এই লাইনটা এই নিচে আসবে, এখানে আসবে, শুরু হয়েছে এই লাইনটা, বা এটার পরে এখানে একটা লাইন আসবে নিচে। এইভাবে লিখলে তো এটা আসবে না, স্বাভাবিকভাবে যেমন আছে এমনই আসবে। সেক্ষেত্রে আমরা এইখানে একটা ট্যাগ ইউজ করব ব্রেক, বিআর, এখানে একটা ট্যাগ ইউজ করতে পারি ব্রেক, বিআর। আর এই যে ফাঁকা এন্টার আছে এটা বিআর ট্যাগ মাঝখানে ইউজ না করলে আসলে নিচে আসবে না, এটা এই উইআর এর পরে পাশেই আসবে। সেভ দিলাম, রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন বিআর দিছি, এবার কিন্তু লাইন নিচে নিচে আসছে। অর্থাৎ বিআর ট্যাগ দিয়ে আমরা কি করি, লাইন ব্রেক করি। বিআর মানে হচ্ছে ব্রেক। তাহলে একটু আগে আমরা কিছু ট্যাগ দেখছিলাম যেগুলোর স্টার্ট ট্যাগ ছিল, এন্ড ট্যাগও ছিল, এটার কিন্তু স্টার্ট এন্ড নাই, একটাই আছে। এই জন্য এই ট্যাগকে বলা হয় এমটি ট্যাগ। বিআর একটা এমটি ট্যাগ, এই স্যার একটা এমটি ট্যাগ। তারপরে ইমেজ লিখেছিলাম আমরা, ইমেজেরও কিন্তু একটাই ট্যাগ, শুরু এবং শেষ বলে কিছু নাই, একটাই আছে। ইমেজও একটা এমটি ট্যাগ বা এমটি এলিমেন্ট। আচ্ছা, যদি কোনো কারণে আমরা এই প্যারাগ্রাফের লেখাটা এই যে প্রথমে যেভাবে আছে ওইভাবেই রাখতে চাই, সেটাও আমরা রাখতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে এইখানে এই প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার না করে আমাদেরকে তখন প্রি ব্যবহার করতে হয়। অর্থাৎ আমি একটু দেখাই, যেমন লাস্টে আমি ওই প্যারাগ্রাফটা আবার কপি করে রাখলাম, এখানে একটু উপর থেকে কপি করে নিয়ে আসছি, নিয়ে এসে পেস্ট করেছি, সেভ দিলাম, দিলে এখানে তো 3টা ছিল, আরেকটা আসবে, এই যে নিচে আরেকটা আসছে। তো এই লাস্টের যে প্যারাগ্রাফটা আছে এই প্যারাগ্রাফটা কি হচ্ছে, এই ফাঁকাগুলো আসার কথা ছিল, আসতেছে না, কিন্তু এটা আমরা করতে পারবো প্রি ট্যাগ দিয়ে, পিআরই, প্রি। এখানে যদি প্যারাগ্রাফের পরিবর্তে পিআরই লিখি, এখানে যদি পিআরই লিখি, তাহলে প্রি ট্যাগ দিলে এটা ঠিক যেভাবে আছে ওইভাবে দেখাবে। রিলোড দিয়ে দেখি, এই যে দেখেন নিচে নিচে লাইন ব্রেক হয়ে আসে। এই প্রিটা হচ্ছে গেল প্রি ফরম্যাটেড টেক্সট, এই যে একেবারে ডান দিকে দূরে সরে গিয়ে এরকম করে আসে। প্রি ট্যাগ দিয়ে জোর করে আর কি ওইভাবে রাখা যায়। এটার আরো অন্য বিভিন্ন রকমের ইউজ আছে, এগুলো নিয়ে আমরা আবার পরবর্তীতে জানব। আমরা একটু স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো, যে আমরা এতক্ষণ যে জিনিসটা শিখলাম এই জিনিসটাকে একটু স্টাইল করব। আমি উপরের এই এসপিসি ওয়েব ডিজাইন কোর্স যে লেখাটা আছে এইটাকে একটু স্টাইল করব। তাহলে উপরে যাই, আমরা এই জিনিসগুলো লিখেছি, বললাম যে H1 এ আমরা হচ্ছে একটা
ট্যাগ লিখলাম স্টাইল, এবং আমি বললাম যে এর ব্যাকগ্রাউন্ড কালার ড্যাশ কালার, ব্যাকগ্রাউন্ড কালার বললাম যে পাউডার ব্লু। সেমিকোলন, সেভ দিলাম, রিলোড দিই, দেখেন এর একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে স্টাইলের মধ্যে আমরা যে স্টাইলগুলো লিখি সেটা দুইটা পার্টে হয়, একটা পার্ট আগে আর একটা পার্ট পরে, মাঝখানে সেমিকোলন। অর্থাৎ এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স। সিএসএস এর সিনট্যাক্স, সিএসএস সিনট্যাক্স কি? সিএসএস এর সিনট্যাক্স গুলো হয় এভাবে: ভ্যালু প্রপার্টি ক্লোন হচ্ছে ভ্যালু, তারপরে সেমিকোলন। আর যখন আমরা HTML এর সাথে লিখি তখন এই জিনিসটার সিনট্যাক্স হয় এরকম: স্টার্ট ট্যাগের নাম, তার পাশে স্টাইল অ্যাট্রিবিউট, তারপরে প্রপার্টি, তারপরে হচ্ছে ভ্যালু, তারপরে সেমিকোলন, তারপরে এই পাশে আবার স্ল্যাশ দিয়ে ট্যাগ নেম, এরকম। তাহলে আমরা এখানে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখি হচ্ছে সিএসএস এর কোড। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার, ক্লোন, পাউডার ব্লু, সেমিক্লোন, পাউডার ব্লু একটা কালারের নাম আর কি, এটা হচ্ছে সিএসএস এর কোড। তাহলে সিএসএস এর কোডগুলো লেখা হয় কিভাবে? প্রপার্টি আর ভ্যালু জোড়ায় জোড়ায় লেখা হয়, তারপরে একটা সেমিকোলন, আবার প্রপার্টি ভ্যালু, আবার একটা সেমিকোলন, এইভাবে জোড়ায় জোড়ায় লিখতে হয়। তাইলে সিএসএস এর একটা প্রপার্টির নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ক্লোন দিয়ে লিখেছি পাউডার ব্লু, এটা হচ্ছে গেল এই প্রপার্টির ভ্যালু। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সিএসএস এর একটা প্রপার্টি, আর পাউডার ব্লু হচ্ছে এই প্রপার্টির ভ্যালু। এটা লিখে আমরা সেমিকোলন দিয়ে বললাম হচ্ছে একটা প্রপার্টি শেষ হয়েছে। এরপরে আমরা চাইলে আবার আরেকটা প্রপার্টি লিখতে পারবো, এবং এটা লেখার কারণে আমাদের কি হয়েছে, ওই এলিমেন্টের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে পাউডার ব্লু চলে আসছে। এখন এইখানে যদি আমরা ওকে, এখন আমরা যদি এইখানে আরেকটা প্রপার্টি লিখি আর ভ্যালু লিখি, যেমন ধরেন আমরা যদি বলি টেক্সট কালার, আর কি শুধু লেখার কালার, কালার যদি বলি গ্রিন, তারপরে সেমিকোলন দিলাম, তাহলে কালার একটা সিএসএস এর প্রপার্টি, গ্রিন হচ্ছে এই প্রপার্টির ভ্যালু, সেমিকোলন দিয়ে বললাম শেষ, তারপরে আমি সেভ দিলাম। তাহলে কি হলো, রিলোড দিই, এই যে লেখাটার কালার গ্রিন হয়ে গেছে। অর্থাৎ টেক্সট কালারকে বলা হচ্ছে শুধু কালার, আর পিছনের কালারটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে ফন্ট সাইজ, ফন্ট সাইজ 15 পিক্সেল, তাহলে ফন্ট সাইজটা একটু ছোট হয়ে যাবে। সেভ দিলাম, দিয়ে ব্রাউজারে গিয়ে রিলোড দিই, এই যে ফন্ট সাইজটা একটু ছোট হয়ে গেছে। তারপরে আমরা যদি বলি ফন্ট ফ্যামিলি, FAMILY, ফন্ট ফ্যামিলি বললাম হচ্ছে ভার্দানা। এর অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে, 3-4টা, 12 বেশি আছে মনে হয়। আর ভার্দানা একটা ফন্ট ফ্যামিলি। তাহলে কি হবে দেখবেন, আমার এই লেখাটা তো একটু 15 আছে, তো এটাকে 25 করি, আর ভার্দানা হচ্ছে ফন্ট ফ্যামিলি, দেখি কেমন দেখা যায়। দেখেন এই যে আগের বার এই সি গুলোর মাথাটা একটু চিকন চিকন ছিল, ডাব্লিউ এর কোণারটা একটু চিকন ছিল, হ্যাঁ, এই যে আই এর দুই সাইডে একটু বাড়ানো ছিল, এখন কিন্তু আর ওইটা নাই। ভার্দানা ফন্টে ওইটা নাই, ওই ফ্যামিলির ফন্টে। ভার্দানা যতগুলো ফন্ট আছে ওই ফন্টের ফ্যামিলিতে ওইটা নাই, এটা আরেকটা ফন্ট ফ্যামিলির ছিল। তাহলে এটা কোন ফন্ট ফ্যামিলির ছিল আমি একটু দেখি। ভার্দানাটা কেটে দিলাম, আর দিয়ে হচ্ছে রিলোড দেই, এই যে আগের মতো হয়ে গেল। এটা কোন ফন্ট ফ্যামিলির ছিল, একটু রাইট ক্লিক করে আমরা করলাম কি ইন্সপেক্ট,
এরপরে গিয়ে আমি দেখি এইখানে এই যে ডান সাইডে স্টাইল, এই যে স্টাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার বলা আছে পাউডার ব্লু, কালার গ্রিন, ফন্ট সাইজ 25। কম্পিউটারে দেখেন এটা একটা ডিফল্ট হচ্ছে কি হলো ফন্ট ফ্যামিলি পায়। ডিফল্ট ফন্ট ফ্যামিলিটা কি? একে HTML একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি পায়, সেটার নাম হচ্ছে গিয়ে হলো, আমি যদি এখানে দেই, আমি বললাম হচ্ছে হলো শেরিফ। শেরিফ একটা SERIF শেরিফ একটা ফন্ট ফ্যামিলি। এটা একটু দেই, দিলে দেখবেন যে এটা ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট ফন্ট ফ্যামিলি। এরকম কয়েকটা ফন্ট ফ্যামিলি আছে, যেমন স্যান্স সেরিফ, তারপরে মনো স্পেস, কার্সিভ, ফ্যান্টাসি, এরকম বেশ কয়েকটা ফন্ট ফ্যামিলি আছে, অর্থাৎ ফন্টের স্টাইল চেঞ্জ করার জন্য। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে ডিফল্ট হচ্ছে ফন্ট ফ্যামিলি হচ্ছে ফেইভ, এই আর কি। ফ্যামিলি চেঞ্জ করলে ওই ফ্যামিলির সবগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আফ্রিকান নিগ্রো মানুষের কথা যদি বলি, একেবারে ওই ফ্যামিলির যত মানুষ আছে সবার গায়ের কালার হচ্ছে কালো। আবার যদি রাশিয়ানদের কথা বলি তাহলে সবার গায়ের রং হচ্ছে ফর্সা। যদি বাঙালিদের কথা বলি তাহলে তাদের গায়ের কালার হচ্ছে মিক্সড। এরকম আর কি বিষয়টা, ফন্টের চেহারাটা কেমন হবে, এটা হচ্ছে ফন্ট ফ্যামিলির কাজ। তারপরে ফন্টের সাইজ কিভাবে বাড়াবো কমাবো, পিক্সেল দিয়ে বাড়াতে পারি। আরেকটা আছে পার্সেন্ট দিয়ে বাড়াতে পারি। পার্সেন্ট বলতে কি রকম, এখন যতটুকু আছে ফন্ট সাইজ, বাই ডিফল্ট ফন্ট সাইজ এখানে কতটুকু ছিল একটু দেখি। ফন্ট সাইজটা কেটে দিলাম, ফন্ট সাইজটা কেটে দিলাম, দিয়ে আমরা একটু যাই, গিয়ে হচ্ছে দেখি ডিফল্ট ফন্ট সাইজ কতটুকু ছিল, এই যে এতটুকু ছিল, এই যে এতটুকু ছিল। এখন আমরা কি করি, এখানে ফন্ট সাইজটা দিয়ে দিলাম, দিয়ে আমরা বলি যে হচ্ছে 100% ফন্ট সাইজ। তাহলে কি হবে, ফন্ট সাইজ যদি 100% বলে দিই, তারপরে আমরা হচ্ছে রিলোড দিই, দেখেন যেটুকু আছে ডিফল্ট একটা পার্সেন্টেজে চলে গেছে, সেখান থেকে 100% বলে দিলে। আর এটাকে যদি আমরা বাড়াই বলি 200%, তাহলে দেখেন বড় হয়ে যাচ্ছে, আগের মতো হয়ে গেছে। এটারে যদি বলি 300%, তাহলে আরো বাড়ছে। এটাকে যদি বলি হচ্ছে 50%, তাহলে ডিফল্ট একটা সাইজ আছে তার অর্ধেক। তাহলে ফন্ট সাইজ পার্সেন্টেজ দিয়েও দেয়া যায়। আবার হচ্ছে পিক্সেল দিয়ে 25 পিক্সেল বলে দিলে এটুকু চলে আসে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আছে, এখানেই আমরা লিখি, এই শেরিফের পরে এখানে লিখি, এই কয়টা জিনিস তো এখানে লিখলাম, এই কয়টা সিএসএস এর অ্যাট্রিবিউট। তারপরে এখানে লিখি টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন কি আছে, ডিফল্ট আছে লেফট। আমরা যদি বলি সেন্টার, তাহলে যাবে মাঝখানে, সেন্টার বলে দিলাম। এখন এটা রিলোড দিই, লেখাটা চলে আসছে মাঝখানে। আমরা যদি এখানে বলে দিই রাইট, তাইলে সেভ দিলাম, ও রিলোড দেই, চলে আসলো রাইট সাইডে টেক্সট অ্যালাইনটা। আচ্ছা, আর ডিফল্ট তো লেফট থাকেই, এখানে লেফট দিলেও লেফট থাকে, লেফট না দিলেও ডিফল্ট টেক্সট অ্যালাইন সবসময় লেফট সাইডেই থাকে। লেফট তো কাজ করছে না, ভুল হয়েছে, ঠিক করে দিয়েছি, এই যে লেফট হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে টেক্সট অ্যালাইন। তাহলে আমরা কি শিখলাম, স্টাইল অ্যাট্রিবিউট, আর এই পুরোটুকু হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালু। এখানে আমরা কতগুলো সিএসএস এর প্রপার্টি ব্যবহার করেছি। ব্যাকগ্রাউন্ড কালার, তার ভ্যালু হচ্ছে পাউডার ব্লু। কালার একটা সিএসএস প্রপার্টি, তার ভ্যালু হচ্ছে গ্রিন। ফন্ট সাইজ একটা সিএসএস প্রপার্টি, তার ভ্যালু 25 পিক্সেল। ফন্ট ফ্যামিলি একটা সিএসএস প্রপার্টি, তার ভ্যালু শেরিফ। টেক্সট অ্যালাইন একটা সিএসএস প্রপার্টি, তার ভ্যালু লেফট। তাহলে এই পুরো স্টাইল অ্যাট্রিবিউটের ভ্যালুটা হচ্ছে সিএসএস এর কোড। তার মানে HTML দিয়ে আমরা একটা পেজের বেসিক স্ট্রাকচার ডিজাইন করি, আর CSS দিয়ে কি করি, তাকে কালার করি, তার ডিজাইনটা চেঞ্জ করি।
লেখাটা কোন জায়গায় বসবে সেটা চেঞ্জ করি, লেখাটা ছোট হবে না বড় হবে সেটা চেঞ্জ করি। তাহলে সিএসএস দিয়ে আসলে আমরা কি ধরনের কাজ করি তার একটা সামান্য ছোট একটা ধারণা পাওয়া গেল। আমি এখানে আসলাম, আমি ইউনিকোডে লিখলাম, এখানে কন্ট্রোল অল্টার ভি সাইপা বিজয় আছে আমার এখানে ইনস্টল করা। এই যে বিজয়ের আইকন, এটা এই যে সবুজ হইল। আমি লিখলাম হচ্ছে কি হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ, এই লাইনটা লিখলাম। আমি এটা হচ্ছে কপি করে আমি এইখানে হচ্ছে প্যারাগ্রাফ 6, তো আমরা এই যে হেডার 2 এর মধ্যে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, আরেকটা হেডার 2 বানালাম তার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম, তারপরে রিলোড দিলাম, এটা বাংলায় চলে এসেছে। ইউনিকোডে লেখা হলে কোনো সমস্যা নেই। আর যদি আপনি বিজয় বাংলায় লেখেন তাহলে আপনাকে ফন্টটা চেঞ্জ করতে হয়, সেটার একটা আলাদা সিস্টেম আছে, সেটা আমরা দেখাবো পরে। এরপরে আমরা হচ্ছে দেখব টেক্সট ফরম্যাটিং। হ্যাঁ, টেক্সট ফরম্যাটিং কি জিনিস আমাদের পরবর্তী বিষয় হচ্ছে আলোচনার, এই যে এটা টেক্সট ফরম্যাটিং। টেক্সট ফরম্যাটিং করার জন্য কতগুলো আমাদের ট্যাগ আছে, সেই ট্যাগগুলো দিয়ে আমরা টেক্সট ফরম্যাটিং করি। আমি সেই ট্যাগগুলো দেখাই এখানে। যেমন বি ট্যাগ মানে বোল্ড, স্ট্রং ট্যাগ, ইটালিক ট্যাগ, এমফাসাইজ ট্যাগ, মার্ক ট্যাগ, স্মল ট্যাগ, ডেল ট্যাগ, তারপর হচ্ছে ইনসার্টেড টেক্সট, সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট। এইরকম কতগুলো ট্যাগ আছে যেগুলো দিয়ে আমরা কি করি হচ্ছে টেক্সটকে ফরম্যাটিং করি। তাহলে আমরা একটু দেখি, শেষের দিকে যাই, গিয়ে এরপরে এখানে আমি এই যে পিডি লেখা যেটা ছিল এটাকে মুছে দিই। তারপরে এখানে আমি লিখি যে হেডার হচ্ছে গিয়ে হলো 3 টেক্সট ফরম্যাটিং। ফরম্যাটিং এখানে বললাম যে হচ্ছে স্টাইল, টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন হচ্ছে সেন্টার, তারপরে কালার, সবগুলো ছোট হাতের। হ্যাঁ, কালার বললাম রেড। তাহলে কি হলো, আমরা একটু রিলোড দিয়ে দেখি, এই যে নিচে আসছে টেক্সট ফরম্যাটিং আমরা শিখব। টেক্সট অ্যালাইন দিয়েছি সেন্টার এবং হচ্ছে কালার হচ্ছে রেড। ওকে, এখন আমরা এই টেক্সট ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তাহলে টেক্সট ফরম্যাটিং এর যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে যেমন বোল্ড ট্যাগ। বোল্ড ট্যাগটা কিরকম এখানে লিখি, যেমন বি, আমরা বললাম যে we are happy, happy স্ল্যাশ দিয়ে বললাম হচ্ছে বোল্ড। আসলে নরমালি আমরা এই বোল্ড গুলো বা এই লেখাগুলো একটা প্যারাগ্রাফের মধ্যে ব্যবহার করি সাধারণত, এই জন্য আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগ দিলাম, নিয়ে সেটার মধ্যে আমি এটাকে কাট করে বসালাম এবং আমি এখানে বললাম যে নরমাল টেক্সট। তাহলে সেভ দিলাম, দিয়ে একটু রিলোড করি, তাহলে আমরা বুঝতে পারবো নরমাল টেক্সট আর বোল্ডের মধ্যে পার্থক্য কি। রিলোড দিলাম, নিচে নামি, এই যে দেখেন নিচে এখানে লেখা আছে নরমাল টেক্সট আর হচ্ছে বোল্ড। এখন এটাকে যাতে একটু উপরে ওঠানো যায় তাই আমি এখানে কয়েকটা ব্রেক দিয়ে নিচ্ছি। কেমন, একটা ব্রেক দিলাম, কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিলাম, 4-5টা ব্রেক দিয়ে নিলাম, তাহলে এটা একটু নিচে থেকে উপরে উঠবে, এই যে উপরে উঠলো। হ্যাঁ, এই ব্রেক কয়টার কারণে। আচ্ছা, তাহলে নরমাল টেক্সট হচ্ছে কোনটা, এটা স্বাভাবিকভাবে এরকম দেখাচ্ছে, আর বোল্ড করার কারণে এটা একটু মোটা দেখাচ্ছে। অর্থাৎ
এই প্যারাগ্রাফের মধ্যে আমরা এই লেখাটাকে দুইটা পার্টে ভাগ করছি। একটা হচ্ছে নরমাল, স্বাভাবিকভাবে কেমন দেখায়, ইট ইজ এ নরমাল টেক্সট, আর বোল্ড করলে কেমন দেখায়। উই আর হ্যাপি লেখাটা বোল্ড ট্যাগের মধ্যে আছে, তাই এটা একটু মোটা দেখাচ্ছে। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যদি এই প্যারাগ্রাফ ট্যাগটাকে কপি করলাম, কপি করে এখানে রাখলাম, রেখে হচ্ছে গেল স্ট্রং ট্যাগ লিখে এখানে STRONG স্ট্রং, স্ট্রং এটা লিখে সেভ দিলাম, তাইলেও দেখেন মোটামুটি একই দেখাচ্ছে, কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। সেটা এখন বলবো না, সেটা থাকবে SW। আপনাদের পার্থক্যটা কি ডকুমেন্টেশন পড়ে খুঁজে বের করবেন। আচ্ছা, তারপরে কি আছে, তারপরে আমরা যদি বলি এখানে প্যারাগ্রাফের মতো করেই আরেকটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করলাম। আপনারা কপি পেস্ট করবেন না, আপনারা সবাই লিখবেন, লেখা প্র্যাকটিস করতে হবে। কপি পেস্ট করলে মনে থাকবে না, লিখে করতে হয়। আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি শেষ করার জন্য আমি একটু কপি পেস্ট করে নিচ্ছি। যেমন এই স্ট্রং ট্যাগ, এটাকে চেঞ্জ করে আই করব, স্ট্রংটা কাটলাম, আই ট্যাগ দিলাম, এখানেও আই ট্যাগ দিলাম, তাহলে কি হবে, ইটালিক হবে। রিলোড দেই, এই যে ইটালিক হলো, মানে একটু বাঁকা বাঁকা হলো, একটু বাঁকা এই লেখাটুকু। আচ্ছা, তারপরে এটা প্যারাগ্রাফ তো ছোট দেখাচ্ছে, আমি এটা যাতে বুঝতে সুবিধা হয় এই প্যারাগ্রাফ গুলোকে আমি চেঞ্জ করে একটু সব কয়টা প্যারাগ্রাফকে আমি চেঞ্জ করে হেডার করে ফেলি, হেডার 3 করি, আর এইটাকে করি হেডার 4, তাইলে কেমন দেখায় দেখি তো, একটু বড় হয়েছে। আচ্ছা, হেডার করলে আবার অন্য সমস্যা, হেডার করলে আবার অন্য সমস্যা হয়ে যাচ্ছে। হেডার টেক্সট গুলো এমনিতেই বোল্ড থাকে, এই জন্য বোঝা যাচ্ছিল না। আচ্ছা, টেক্সটই থাকুক, আমি একটু ফন্ট সাইজ বাড়াই নেই, না দরকার নেই, আপাতত থাকি। আচ্ছা, তারপরে হচ্ছে আই দেখলাম, এরপর হচ্ছে ইএম, এমফাসাইজড টেক্সট। তাইলে আই আর এমফাসাইজড টেক্সট এই দুইটা একই রকম। এই যে এই দুইটা ছিল বোল্ড আর স্ট্রং, এটা ছিল ইটালিক আর এমফাসাইজড ইএম, এই দুইটা মোটামুটি একই রকম দেখতে, কিন্তু ব্যবহারটা একটু ভিন্ন আছে। এটা খুঁজে বের করবেন, এটা আপনাদের SW। কোথা থেকে খুঁজে বের করবেন আমি বলে দিচ্ছি একটু পরে। তারপরে হচ্ছে স্মল, SMALL, স্মল। স্মল দিলে কি হবে, 5 নম্বর লাইন একটু ছোট হয়, স্মল দিলে একটু ছোট হয়, নরমাল টেক্সটের চাইতে একটু ছোট হয় স্মল দিলে। তারপরে আছে কি মার্ক, এটাকে কপি করে নিচ্ছি, এখানে আমি একটা HR দিয়ে ডিভাইড করে নিচ্ছি স্মল এর পরে, আমি বললাম হচ্ছে মার্ক। এই যে দেখেন হলুদ দাগ হয়ে, আমরা যেমন লেখার সময় অনেক সময় মার্কার কালি ব্যবহার করি না, সেভাবে হলুদ দাগ হয়ে আছে মার্ক ট্যাগের মধ্যে যেটুকু লিখেছে, এটা হচ্ছে মার্ক। তারপরে যদি বলি এখানে এরকম যদি বলি মাই ফেভারিট কালার ইজ রেড, আমার ফেভারিট কালার হচ্ছে রেড আমি বললাম, আর বললাম হচ্ছে ডেল। এই যে আমার প্রিয় কালার হচ্ছে লাল, রেড লিখলাম, RED রেড, রেড লিখে ডেল লেখার কারণে একটা দাগ চলে আসছে মাঝখান দিয়ে, এই যে রেড। আমি কি করছি, জুম বড় করছি। হ্যাঁ, জুম বড় কিভাবে করে, এই যে এখান থেকে মাইনাস বা প্লাস, এই যে একটা দাগ চলে আসছে মাঝখান থেকে, একটা কাটা, এটা হচ্ছে ডেল ট্যাগের কাজ।
আর যদি এর পাশে আমি এখন আবার লিখে দেই আরেকটা ট্যাগ ইনস, এবং আমি এটার মধ্যে বলে দিলাম যে ব্লু, অর্থাৎ আমার পছন্দ লাল নয়, ব্লু। তাহলে কি হলো, ব্লু নিচে একটা দাগ আসে, আন্ডারলাইন আসে। তারপরে আমরা সাবস্ক্রিপ্ট এবং হচ্ছে সুপারস্ক্রিপ্ট দেখতে পারি। অনেক সময় আমরা H2O এবং আমরা দেখছি a প্লাস বি হোল স্কোয়ার, এরকম যদি লিখতে চাই H2O আর a প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা যদি লিখতে চাই তাহলে কি হয়, টুটাকে নিচে নামাইতে হবে একটু, লাইনের অর্ধেক নিচে, আর এই হোল স্কোয়ারটাকে লাইনের অর্ধেক উপরে উঠাতে হয়। তখন কি করতে হয়, এখানে আমরা একটা ট্যাগ লিখি সাব, মানে সাবস্ক্রিপ্ট, অর্ধেক লাইন নিচে হবে, এই যে এরকম। তাইলে টুটা নিচে নেমে গেল, সরি এটা সুপ লিখে ফেলছি নাকি, সাব হবে SUB, এই যে টুটা নিচে নামলো, H2O অর্ধেক লাইন নিচে নামলো। আর এইটাকে যদি উপরে উঠাতে চাই তাহলে লিখবো সুপ, মানে সুপারস্ক্রিপ্ট। এই যে হয়ে গেল, সেভ দিলাম, যাই ব্রাউজারে রিলোড দেই, এর উপরে উঠে গেছে a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এই বিষয়গুলোকে বলা হয় টেক্সট ফরম্যাটিং। এই টেক্সট ফরম্যাটিং নিয়ে অনেক কথাবার্তা আছে W3 স্কুলসে। এখানে যাবেন, এই যে টেক্সট ফরম্যাটিং চ্যাপ্টার আছে, এখানে গিয়ে আপনারা দেখবেন যে বোল্ড কি জিনিস, এই সবগুলো কি জিনিস। এগুলা যেমন বোল্ড এবং হচ্ছে গেল স্ট্রং একই রকম, কিন্তু কেন এই কথা এখানে লেখা আছে, একটু পড়ে দেখবেন। এগুলো আপনাদের SW থাকবে, আপনারা খুঁজে বের করবেন এবং গ্রুপে আলোচনা করবেন। তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমি বলে দিব যে বোল্ড এবং স্ট্রং দুইটা থাকার পরেও এটা কেন আলাদা। এই আই মানে ইটালিক আর এমফাসাইজ দুইটা একই রকম দেখায়, কিন্তু তারপর দুইটা কেন, এখানেই লেখা আছে, এইটুকুর মধ্যেই লেখা আছে, একটু পড়ে দেখবেন। এটা আপনাদের SW থাকবে। আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটু টেবিল নিয়ে আলোচনা করব, তারপরে আমাদের ক্লাস আজকের মতো শেষ করব। একটু টেবিল নিয়ে আলোচনা করব, একটু সময় 10 মিনিট সময় দিবেন আমাকে। টেবিল বলে একটা ট্যাগ আছে, ট্যাগ রয়েছে, যেমন এখানে এই স্যার দিলাম, টেবিল বলে একটা ট্যাগ আছে। হ্যাঁ, আমি বললাম TABLE, টেবিল, শুরু হয়েছে শেষ হয়েছে। তারপরে বলতে হয় কি, এখানে বর্ডার, বর্ডার বললাম হচ্ছে 1 পিক্সেল। তারপরে বললাম র, TR, টেবিলের র, কলাম হবে 3টা, প্রথম রতে 3টা কলাম, তাইলে কলামকে বলা হয় TD। আমি বললাম হচ্ছে নেম, তারপরে আরেকটা হবে অ্যাড্রেস, তারপরে আরেকটা হবে ফোন। দেখি টেবিলটার চেহারাটা কেমন হলো, এই যে নেম, অ্যাড্রেস, ফোন, টেবিল। এখন নাম লিখি, আবার আরেকটা র নিব নামগুলো লেখার জন্য, সেটার মধ্যে টিডি, টিডিতে নাম বললাম যেমন বললাম হচ্ছে সীমান্ত, সীমান্ত দাস। তাহলে এখন সেভ দেই, দেখি কেমন দেখা যায়। এই যে নামের নিচে সীমান্ত দাস আছে, আরেকটা টিডি দিলে অ্যাড্রেসে পড়বে, আরেকটা টিডি দিলে ফোনের এখানে পড়বে। অ্যাড্রেস ঢাকা, এবং আরেকটা টিডি দিয়ে এখানে 01725000000। এই যে আরেকটা রো হয়েছে।
আবার যদি আরেকটা রো নিতে চাই, মানে এই সীমান্ত ঢাকা মোবাইল নাম্বার, এটা একটা রো। নেম অ্যাড্রেস ফোন, এটা একটা রো। তো নেম অ্যাড্রেস ফোনটা আসলে ছিল টেবিলের হেডার, তাই এখানে টিডি না লিখে এই প্রথম হেডারের এই তিনটাতে আমরা করে দেবো টিএইচ, মানে টেবিল হেডার। সব টিডি গুলোকে করে দিলাম টিএইচ। তাইলে সেভ দিলাম, রিলোড দেই, টেবিল হেডার হয়ে গেল। আর রো হয়েছে কয়টা? তিনটা, সরি, রো হয়েছে দুইটা। এই প্রথমে একটা রো, দ্বিতীয় একটা রো। এবার যদি আমি আরেকটা রো নিতে চাই, তাহলে কি করব? আবার এখানে একটা লিখবো টিআর, আরেকটা র। এই রো এর মধ্যে টিডি, প্রথমে আবার একটা নাম লিখবো, নাম লিখলাম অনিক, অনিক মন্ডল। তাহলে সেভ দেই, কিরকম হয়? এই যে অনিক মন্ডলটা এখানে বসলো। তারপরে আরেকটা টিডি নিলাম, বললাম অ্যাড্রেস হচ্ছে খুলনা, সেভ দিলাম। পরের টিডিটা বসবে কোথায়? এই যে অ্যাড্রেসের নিচে। আরেকটা টিডি নিব, ফোন নাম্বার 01825000000। সেভ দিলাম, কি হলো? এই যে এটা নিচে বসলো। এইভাবে এরকম যতগুলো নিতে চাবো, আর একটা করে এরকম র নিব, আর তার মধ্যে তিনটা করে টিডি লিখব। তাইলেই আমাদের হচ্ছে টেবিল তৈরি করা হয়ে যাবে। এটা একটা টেবিল এলিমেন্ট, এটা একটা র এলিমেন্ট, এটা একটা র এলিমেন্ট, এটা একটা র এলিমেন্ট। তাহলে তিনটা র আছে টেবিলের মধ্যে। এটা একটা র, এটা একটা র, এটা একটা র, তিনটা র। এই যে একটা র, এটা একটা র, এটা একটা র। আর কলাম আছে তিনটা। এই যে এটা, এই যে নেম সীমান্ত দাস অনিক মন্ডল, এটা একটা কলাম। অ্যাড্রেস ঢাকা খুলনা, এটা একটা কলাম। ফোন নাম্বার এই যে 01725 01825, এই যে দুইটা ফোন নাম্বার, এটা একটা কলাম। তাইলে এই প্রথম ডাটা, এই প্রথম ডাটা, এই প্রথম ডাটা, এই তিনটা এক কলাম। দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা, এটার দ্বিতীয়টা, এটা আর একটা কলামে, পরের কলামে। এটার তৃতীয়টা, এটার তৃতীয়টা, এটার তৃতীয়টা, এটা আবার আর একটা কলামে। এইভাবে একটা টেবিলের র এবং কলাম নির্ধারিত হয়েছে। টেবিলের এমটি সেল কিভাবে নেবেন, মানে ফাঁকা কিভাবে রাখবেন? এমটি সেল এখানে এই নাম্বারটা ফাঁকা করে দিলেই হয়ে গেল। খালি একটা টিডি নিয়ে রাখেন, তাহলে দেখবেন এটা এমনিতেই ফাঁকা একটা সেল হয়ে গেছে। এই যে এমটি সেল, এইভাবে। অনিক মন্ডল খুলনা, ফোন নাম্বারটা আমি দেব না, তাই শুধু টিডি লিখে রাখছি, ফাঁকা রাখছি, তাই হচ্ছে এমটি সেল হয়ে গেছে, এটার মধ্যে কিছু নাই। আর যদি টিডি না দেই, তাইলে তো আর সেল নেওয়াই হবে না। তাইলে এই জায়গাটায় দেখবেন এই যে একটা দাগ আছে ভিতরে, এখানে কিন্তু দুইটা দাগ দেখাচ্ছে নিচ দিয়ে, ডান সাইড দিয়ে। এটা একটা সেল, ভিতরের দাগটা সেল। এই টিডিটা কাটা দেওয়ার কারণে, এখানে টিডিটা না লেখার কারণে এই ভিতরের সেলটা দেখা যাবে না, এই যে সেলটা দেখা যাচ্ছে না। এমটি সেলটা শুধু টিডি লিখে রাখলেই হবে, ফাঁকা টিডি, ভিতরে কিছু থাকবে না।